হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকের ক্লাসে আমরা মাধ্যমিকের পরিমিতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে ডিসকাস শুরু করব। আর চ্যাপ্টারটির নাম হলো লম্ব বৃত্তাকার শঙ্কু। সবার প্রথমে আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটির নামের তাৎপর্য বুঝব, অর্থাৎ এই চ্যাপ্টারটির নাম কেন লম্ব বৃত্তাকার শঙ্কু হলো। তারপরে এই চ্যাপ্টারের অন্যান্য বেসিক কনসেপ্ট এবং সমস্ত ফর্মুলাগুলো আজকে ডিটেলে আমরা আলোচনা করব। তো ওভারঅল আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো অবশ্যই ক্লাসটিকে শেষ অবধি দেখবে, স্কিপ না করে। এবং এই ক্লাসের শেষে আমি এমন কিছু ট্রিক বলে দেবো যার সাহায্যে এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক আসুক তোমরা খুব সহজেই সেটি সলভ করতে পারবে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমরা এই চ্যাপ্টারের নামের মানে বুঝবো। কি নাম? লম্ব বৃত্তাকার শঙ্কু, যাকে ইংলিশে বলা হয় রাইট সার্কুলার কোন, যেখানে এই কোন শব্দটির বাংলা অর্থ হচ্ছে শঙ্কু। তো চলো এবার শঙ্কু কী জিনিস সেটা জেনে নিই। দেখো, কম বেশি আমরা সবাই এই শঙ্কু জিনিসটা সামনাসামনি দেখেছি। কোথায় দেখেছি? দেখো, যখন কারোর জন্মদিন সেলিব্রেশন করা হয় সেই ক্ষেত্রে যার জন্মদিন থাকে তার মাথায় দেখবে একটা টুপি পরানো হয়, অর্থাৎ একটা ক্যাপ পরানো হয়। সেই ক্ষেত্রে তার একটা কিন্তু নির্দিষ্ট আকৃতি আছে। ওই যে আকৃতি কেমন দেখতে হয় সেটি এরকম দেখতে হয় না, তাই তো? এই যে আকৃতিটা, অথবা যখন তোমরা আইসক্রিম খাও সেই ক্ষেত্রে যে কুলফির যে স্টিকটা অথবা স্ট্যান্ডটা যার উপরে কুলফির যে আইসক্রিমটা দেওয়া হয় সেটিকে এরকম দেখতে হয় না, এর উপরে এরকম কুলফির আইসক্রিমটা দেওয়া হয়। তো এই ক্ষেত্রে এই যে এটাকে আমরা কি বলি? কোণ বলি, তাই তো? এই যে আকৃতিগুলো, এগুলোই হলো শঙ্কুর আকৃতি। আচ্ছা, এছাড়াও কি আরও অন্য কোনো আকৃতি হয় শঙ্কুর? হ্যাঁ, হয়। চলো সেগুলো এক এক করে দেখে নিই। দেখো, এরকমও দেখতে হয় বা এরকমও দেখতে হয়। এগুলো সবাই কিন্তু হচ্ছে শঙ্কুর আকৃতি। এবার আজকের ক্লাসে আমরা কোন শঙ্কু নিয়ে ডিসকাস করব? লম্ব বৃত্তাকার শঙ্কু। আচ্ছা, এর মধ্যে কোনটি লম্ব বৃত্তাকার শঙ্কু তোমরা কি এখন বলতে পারবে? না, তবে আমরা একটু পরে কিন্তু এগুলো খুব সহজেই বলে দিতে পারবো যে এর মধ্যে কোনটি লম্ব বৃত্তাকার শঙ্কু এবং কোনটি নয়। তবে তার জন্য আমাদেরকে সবার আগে জানতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কু কি। দেখো কি বলছে, কোনো সমকোণী ত্রিভুজের লম্ব বা ভূমিকে অক্ষ করে অক্ষের চারপাশে একবার সম্পূর্ণ ঘোরানোর ফলে যে কোণের মতো আকারের ঘনবস্তু দেখতে পাই তাকে বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুকে কী দিয়ে ডিফাইন করছে? একটা সমকোণী ত্রিভুজ দিয়ে। এবার সমকোণী ত্রিভুজ কি? তোমরা সবাই কিন্তু সমকোণী ত্রিভুজ চেনো। কি? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তাই তো? এই 90 ডিগ্রি কোণ যেদিকে, তার উল্টো দিকে যে বাহুটি থাকে তাকে বলা হয় অতিভুজ। এগুলো কম বেশি তোমরা সবাই জানো। আর এই কোণটা যদি থিটা হয়, থিটার ঠিক বিপরীত দিকে যে বাহুটি থাকে তাকে বলা হয় লম্ব, তাই তো? আর এটিকে বলা হয় ভূমি। এবার এই সমকোণী ত্রিভুজের কি বলেছে? লম্ব বা ভূমিকে অক্ষ করতে বলছে, বলে অক্ষের চারপাশে একবার সম্পূর্ণ ঘোরাতে বলছে। অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজ, এটির লম্ব অথবা ভূমি যে কোনোটাকে তুমি অক্ষ ধরতে পারো। তো আমি লম্বটাকে আমি অক্ষ ধরে নিলাম, ঠিক আছে? এবার এই অক্ষটাকে আমি কি করব? ফিক্স করে দেব, দিয়ে এই পুরো ত্রিভুজটা এই অংশটা ধরে পুরো ঘোরাচ্ছি। অর্থাৎ ধরো এই যে ফিক্স করে দিলাম, এখান থেকে ঘুরিয়ে এক পাক দিয়ে নিলাম। সেই ক্ষেত্রে যে আকৃতিটা আমরা পাবো সেই আকৃতিটাকে বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। এবং কিসের আকৃতি পাবো? এটা আমরা একটা কোণের মতো আকৃতি পাবো, অর্থাৎ শঙ্কুর মতো আকৃতি পাবো। সেই শঙ্কু যে স্পেশাল আকৃতিটা পাচ্ছি তাকে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। চলো সামনাসামনি একদম প্র্যাকটিক্যালি দেখে নিই ব্যাপারটা। দেখো, আমার হাতে একটা কি হচ্ছে? সমকোণী ত্রিভুজ আছে, যার এটি হলো অতিভুজ, এটি লম্ব, এটি ভূমি। এবার আমি যে কোনো একটাকে অক্ষ ধরতে পারি, লম্বটাকেও ধরতে পারি, ভূমিটাকেও ধরতে পারি। তো আমি সবার আগে লম্বটাকে আমি অক্ষ ধরে নিলাম, ধরে নিয়ে সেটাকে ফিক্স করে দিলাম। দিয়ে কী বলছে? এটাকে একবার এক পাক ঘোরাও। এবার তোমরা ইমাজিন করো যেখান থেকে শুরু হচ্ছে, এই যেখান থেকে ঘোরা শুরু হচ্ছে, ঘুরতে 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 পুরো 360 ডিগ্রি ঘুরে নিল। এই যে আকৃতিটা তৈরি হলো, এটাই হলো শঙ্কুর আকৃতি। এবং কেমন একটা শঙ্কু? এটা লম্ব বৃত্তাকার শঙ্কু। এবার লম্ব বৃত্তাকার কেন হচ্ছে সেটা আমি এই সমকোণী ত্রিভুজের সাহায্যে বোঝাচ্ছি। তবে সবার আগে বুঝতে পারছো যে এই সমকোণী ত্রিভুজের সাহায্যে কীভাবে শঙ্কুটা তৈরি হচ্ছে। দেখো, সমকোণী ত্রিভুজে এই বাহুটাকে আমি ফিক্স করে দিলাম, দিয়ে এটাকে ঘোরাচ্ছি। এবার তোমরা ইমাজিন করো, যারা এভাবে করতে পারছো না, একই সেম শেপের আমি কতগুলো কাগজ কেটে নিলাম, নিয়ে এই অক্ষ বরাবর আমি যদি জুড়ে দিই, তাহলে ভাবো এখানে আছে, এখানে আছে, এভাবে আছে, এদিক থেকে সব দিক থেকে যদি থাকে, সেটার আকার কেমন হবে? একটা শঙ্কুর আকৃতি হবে, তাই তো? 360 ডিগ্রি ঘোরালে এইভাবেই কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হচ্ছে। এইবার এই যে আমি এক্সাম্পলগুলো দিলাম, যে জন্মদিনের টুপি বা আইসক্রিমের যে কোণ, সেগুলো কিন্তু সব শঙ্কুর উদাহরণ। তো এই যে শঙ্কুগুলো, এগুলো কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কুর উদাহরণ।
কেন সেটা আরেকটু পরে বুঝতে পারবে। আর এদের মধ্যে এই যে দুটো ছবি আছে এরা কি লম্ববৃত্তাকার শঙ্কু না শঙ্কু নয় সেটাও তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো এই যে কোণ তৈরি হচ্ছে তাকে বললাম কি আমরা লম্ববৃত্তাকার শঙ্কু, তাই তো। এবার এটাকে কেমন দেখতে হবে, এটাকে দেখতে হবে এই রকম। দেখো এটাকে জন্মদিনের টুপির মতো দেখতে না, এটাকে আমি নিজে হাতে বাড়ি বানিয়েছি। ওকে, একইভাবে এটাকে যদি আইসক্রিমের সেই কোণ যার উপর আইসক্রিম দেওয়া হয় এরকম দেখতে হয় তো। এবার এটার সাইজটা একটু বড়, এত বড় আইসক্রিম কোথাও পাবে না তোমরা, কিন্তু এই যে শেপটা, এই আকৃতির কথাটা বলছি। এবং এই আকৃতিটা কিভাবে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, নিয়ে তার যে কোনো একটা বাহু, সেটা ভূমি হোক বা লম্ব হোক, যে কোনো একটা, এই ভূমি অথবা লম্ব তাকে ফিক্স করে দিলাম, দিয়ে তাকে আমি এক পাক ঘোরাচ্ছি। তাহলে দেখো এই যে আকৃতিটা যেটা আমি পাচ্ছি, দেখো এরকম ঢালু বরাবর নেমে আসছে, নেমে যে আকৃতিতে পাচ্ছি সেটা কি আর কিছুই না, এই আকৃতি তো, তাই তো। এইবার আমরা এই যে সমকোণী ত্রিভুজের সাহায্যে বলছি যে আকৃতিটা পাচ্ছি, একে লম্ববৃত্তাকার শঙ্কু বলছি। কেন বলছি তার কারণ আমরা এই সমকোণী ত্রিভুজ দিয়ে বুঝতে পারবো। দেখো এই ক্ষেত্রে যখন আমি এই লম্বটাকে আমি অক্ষর ধরে নিচ্ছি, সেক্ষেত্রে এই ভূমিটা কি কাজ করছে দেখো। এই ভূমিটাকে যদি আমি ঘোরানো শুরু করছি, তো এটাকে ধরেই ঘোরাচ্ছি, তাহলে এই ঘুরছে, ঘুরতে 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 এরকমভাবে পুরো একটা পাক নিয়ে এখানে এসে সব মিলছে, তাই তো। দেখো এদিকটায় যদি তাকাও, এই যে ভূমি, এই ভূমিটা যখন এখান থেকে ঘোরা শুরু করছে, দেখো এখান থেকে ঘুরছে 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 পুরো পাক দিয়ে আবার এখানে ফেরত আসছে। এবার তোমরা কি করতে পারো, তোমরা একইভাবে একটা বাড়িতে কাগজ কেটে নাও, ঠিক আছে। কাগজ কেটে নেওয়ার পরে এই জায়গাটায় পেন ধরো, নিজের হাতে পেন ধরে নিয়ে এই জায়গাটা ফিক্স রাখো, রেখে পেন এরকমভাবে ধরো, ধরে এটাকে ঘোরাতে থাকো খাতার উপর ধরো। এবং কি করতে হবে, শর্ত একটাই, যে খাতার যে পেজ আছে তার উপরে এই ত্রিভুজটা একদম লম্বি রাখতে হবে, এরকম বেঁকিয়ে হেলিয়ে কোনোভাবে না, লম্বা হয়ে রাখতে হবে এরকম, ঠিক আছে। রেখে এইখানে পেনের মাথাটা ধরে এরকমভাবে ঘোরাও, পুরো একটা 360 ডিগ্রি পাক দাও। দেখবে ওই যে পেন দিয়ে যখন তুমি দাগ টানলে সেটা একটা আকৃতি পাচ্ছ। কি আকৃতি পাবে জানো, সেটা একটা বৃত্ত পাবে তোমরা, অর্থাৎ বৃত্তাকার আকৃতি তোমরা পাবে। এবার কিভাবে একটা বৃত্ত তৈরি হয় তোমরা জানো, দেখো আমাদের একটা বৃত্ত তৈরি করতে কি লাগবে, একটি কেন্দ্র বলবো অর্থাৎ একটা বিন্দু, সেই বিন্দু থেকে আমরা একটা দাগ টানবো, এর একটা আমরা মাপ নিয়ে নিলাম। এবার এই দাগটাকে যদি আমি একটা সম্পূর্ণ পাক দিয়ে দিই, সম্পূর্ণ একটা পাক দেব, ঠিক আছে। যখন দেব সেই ক্ষেত্রে এই যে আকৃতিটা আমরা পেলাম, আমি এটার কথাই বলছি। দেখো এই ত্রিভুজটা এখানে ছিল তো, এবার এটা পুরো একটা পাক দিলে কি তৈরি হচ্ছে, একটা বৃত্ত তৈরি করে দিচ্ছে না। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমিকে কাজে লাগিয়ে আমি কিন্তু একটা বৃত্ত পেলাম। সেই ক্ষেত্রে এই ভূমিটা কী হিসাবে কাজ করছে, ব্যাসার্ধ। কারণ ব্যাসার্ধ আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো অংশে যদি স্পর্শ করা হয় সেগুলোকে ব্যাসার্ধ বলা হয়। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের সাহায্যেই কিন্তু আমি শঙ্কুর যে মুখ এবং এই যে বৃত্তাকার অংশ, এটা কি সে শঙ্কুর মুখ, তো এই যে শঙ্কু এর এই মুখটাই পাচ্ছি। তাহলে এই শঙ্কুর মুখ আমি কিভাবে পেলাম হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমিকে কাজে লাগিয়ে। তো এই ক্ষেত্রে এই যে আকৃতিটা পাচ্ছি সেটি বৃত্তাকার, তাই একে বলা হয় বৃত্তাকার শঙ্কু। এবার বলছে লম্ব কেন বলছে, দেখো সমকোণী ত্রিভুজের লম্ব কনসেপ্ট আমরা বুঝেছি কি, যে থিটার উল্টো দিকে যে বাহুটা থাকে তাকে বলা হয় লম্ব। ওকে, এই লম্বটা আলাদা। এই ত্রিভুজটাকে তুমি যদি ঘুরিয়েও দাও, দেখো এইটাকে যদি আমি ঘুরিয়ে দিই, মানে এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কেমন দেখতে হবে, এটা এরকম দেখতে হবে। অর্থাৎ এটার নাম যদি আমি এ বি সি দিই, এখন সি পয়েন্টটা এখানে ছিল উপরে চলে এসছে, বি পয়েন্টটা এখানে ছিল সামনে চলে গেছে, এখানে এ উপরে ছিল এখানে চলে এসছে, ঠিক আছে। সেক্ষেত্রে এটি অতিভুজ। এবার সি এর সেখানে থিটা ছিল, এবার আমি কি বললাম, যেখানে আমি থিটা কোণ ধরবো ঠিক তার বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব, অর্থাৎ এইখানে এটাকে বলবো আমরা লম্ব। দেখো ত্রিভুজটা শুয়ে আছে কিন্তু এটাকে আমি লম্ব বলছি, এটি হলো অতিভুজ এবং এটি হলো ভূমি। অর্থাৎ আমরা এইখানে যখন আমি লম্ব ডিফাইন করছি সেটা আলাদা, অর্থাৎ যেভাবে সংজ্ঞায়িত করছি। কিন্তু এই ক্ষেত্রে যে লম্বটা বলছি, অর্থাৎ যে লম্ব, অর্থাৎ যেটাকে ইংলিশে বলছি রাইট অ্যাঙ্গেল, সেটি কি, সেটি হলো মেঝে, ধরো এই হাতটা আমার সমতল, তার উপর লম্বাভাবে দাঁড়িয়েছি, যেমন মেঝের উপরে আমরা সোজাভাবে দাঁড়িয়েছি, একটু হেলে হুলে দাঁড়ালে কী হয়, পড়ে যাবো আমরা, আমাদের পুরোপুরি কি সোজা হয়ে দাঁড়াতে হয়। তো সেই একইভাবে মেঝের উপর যখন আমি সোজাভাবে দাঁড় করাচ্ছি, অর্থাৎ যে সমকোণী ত্রিভুজের যে অক্ষ সেটা যখন সোজাসুজি দাঁড়িয়ে আছে, সেটা কি ডিফাইন করছে, সেই সমকোণী ত্রিভুজের কি উচ্চতাকে বোঝাচ্ছে। কথা বলতে পারছি তো। এই ক্ষেত্রে এই যে দাগটা এটি কি বোঝাচ্ছে, সেই সমকোণী ত্রিভুজের উচ্চতা। সমকোণী ত্রিভুজের সাহায্যে আমি কি তৈরি করতে পারছি, এটা যখন পুরো ঘুরিয়ে একটা পাক দিচ্ছি সেটা কি তৈরি করে দিচ্ছে, এটা শঙ্কু। তাহলে সেটি শঙ্কুর কি মানে ডিফাইন করছে, একটা
উচ্চতাকে ডিফাইন করছে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা বলি লম্ব। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজকে কাজে লাগিয়ে আমি এই যে ভূমি যেটা মাটির সাথে আছে সেটাকে কাজে লাগিয়ে আমি একটি বৃত্ত পেলাম, এবং এই যে লম্বালম্বি যে দাগটা যেটাকে আমি মাটির সাপেক্ষে সোজা, এটাকে পারপেন্ডিকুলার বলা হয়, তাই তো? এটাও পারপেন্ডিকুলার বলা হয়, লম্ব, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমি কি সোজাভাবে দাঁড় করিয়ে দিই, এটা কিন্তু শুইয়ে দিইনি। এটাকে শুইয়ে দেওয়ার পরেও এটাকেই লম্ব বলতে পারবো আমরা, কিন্তু এই ক্ষেত্রে কি বলছি, একদম সোজাসুজি দাঁড়িয়ে আছি খাড়াভাবে, অর্থাৎ উচ্চতা, ঠিক আছে। তো এইটা হলো হচ্ছে হাইট অর্থাৎ উচ্চতা। এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর্থাৎ লম্বভাবে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। আর এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তার সাথে কি আমি বোঝাচ্ছি, এটা উচ্চতা বোঝাচ্ছি, হাইট। ওকে, তো এই ক্ষেত্রে উচ্চতাটাকে আমরা লম্ব দিয়ে প্রকাশ করছি। ওকে, তো এই হয়ে গেল সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা তৈরি করতে পারলাম একটা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে কীভাবে পাচ্ছি, সমকোণী ত্রিভুজের ভূমিকে দিয়ে তৈরি হচ্ছে একটা বৃত্ত, এবং যে লম্ব তাকে দিয়ে আমরা পাচ্ছি উচ্চতা সেই শঙ্কুর। এই জন্যে এই শঙ্কুগুলোকে বলা হয় লম্ববৃত্তাকার শঙ্কু। এবার আমরা বুঝবো কি করে যে এই বললাম 4টে ছবি আছে, এর মধ্যে এরা লম্ববৃত্তাকার শঙ্কু কি শঙ্কু নয়। দেখো, এই যে শঙ্কুটা আমরা আছে, এর যদি আমি এই মাথাটা এখান থেকে একটা সুতো ধরি, ধরো এই যে কাগজ আমরা বানিয়েছি শঙ্কু আকৃতি, এর মাথাটা ধরো কেটে দিলাম, দিয়ে এখান থেকে একটা সুতো ফেলছি, সুতোর আগায় একটা ছোট্ট ঢিল বেঁধে দেবে, নাহলে ভার হবে না, দিয়ে যদি আমি ফেলো, যেখানে সুতোটা টাচ করছে মেঝেতে সে বৃত্তের অংশটাতে, সেখান থেকে যদি চারিদিকের দূরত্ব সেম হয়, তাহলে এখান থেকে বুঝতে পারবে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার কেন্দ্র থেকে তুমি যখন এই লম্বটা অঙ্কন করছো, সেখান থেকে যে শঙ্কুটা আমি পাচ্ছি সেটাকে বলা হয় লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এখান থেকে বলতে পারছি জন্মদিনের যে টুপি সেটা কিন্তু একটা লম্ববৃত্তাকার শঙ্কু। একইভাবে আইসক্রিমের যখন কোণ পাচ্ছি সেক্ষেত্রেও এটা কিন্তু একটা লম্ববৃত্তাকার শঙ্কু হচ্ছে। আচ্ছা, এগুলো কি লম্ববৃত্তাকার শঙ্কু? দেখা যাক। দেখো, এখান থেকে যদি কিছু ফেলা হয় সেটা কিন্তু এই সোজাসুজি এখানে পড়ছে, কেন্দ্রে এসে পড়ছে না। তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু শঙ্কু হলেও লম্ববৃত্তাকার শঙ্কু নয়। তো এগুলো কিন্তু লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ নয়। ওকে, তো আশা করি লম্ববৃত্তাকার শঙ্কু কি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এই লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু টার্ম শিখব। তো চলো সেগুলো এক এক করে জেনে নিই। দেখো, এই লম্ববৃত্তাকার শঙ্কু, আচ্ছা আমি এই জায়গাটুকু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুতে তাহলে কি মনে রাখতে হবে, লম্ব মানে আমরা যেটা বলছি সেটি হলো উচ্চতা। কার উচ্চতা? সেই সমকোণী ত্রিভুজের, এবং এই ক্ষেত্রে শঙ্কুর উচ্চতা, কারণ সমকোণী ত্রিভুজের সাহায্যে এই যে সেই সমকোণী ত্রিভুজ যার সাহায্য নিয়ে আমি শঙ্কুটা বানিয়েছি। এইবার এইখানে এই অক্ষটাকে ফিক্স করে আমি ঘুরিয়েছি, আর এটা হলো কি সেই যে বৃত্ত পেলাম সেই বৃত্তের ব্যাসার্ধ। এইবার একটা প্রশ্ন তোমাদের মনে থেকে যাচ্ছে, আচ্ছা আমি তো এখানে লম্বটাকে অক্ষ ধরেছি, যদি ভূমিটাকে অক্ষ ধরতাম তাহলে কি হতো? দেখো, ভূমিকে যদি অক্ষ ধরতাম আমার কোনো সমস্যা ছিল না, এটা লম্ব এটা ভূমি, তো ভূমি অক্ষ ধরলাম, মাটির উপর খাড়া আছে। এই ক্ষেত্রে ভূমিটাই কি বোঝাচ্ছে, এই ভূমিটা বোঝাচ্ছে সেই শঙ্কুটার উচ্চতা। অর্থাৎ দুটো জিনিসের পার্থক্য কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছি, সেটা ভালো করে তোমরা বোঝাও। দেখো, যখন সমকোণী ত্রিভুজের লম্ব বলছি সেটি কি, এই থিটা কোণের সাপেক্ষে, এখানে যদি থিটা কোণ হয় তার সাপেক্ষে তার উল্টো দিকের বাহুটা, অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে উল্টো দিকের বাহুটাকে আমরা বলছি লম্ব, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কিন্তু যখন আমি মাটির উপর খাড়া করে রাখছি সোজা করে, সেটাকে বলছি আমি হাইট, সেটাও কিন্তু বাংলায় লম্বই বলে। এক্ষেত্রে এটাকে আমি যদি শুইয়েও দিতাম, মানে ঘুরিয়ে দিলাম, যেমন দেখলে ওই ডায়াগ্রামে ছিল, সেক্ষেত্রেও কিন্তু ওটা লম্বই ছিল, কিন্তু এটাকে যদি আমি শুইয়ে দিতাম এটা কিন্তু আর লম্ব থাকতো না। অর্থাৎ এই ক্ষেত্রে আমি এটা কি বলছি, হাইট, উচ্চতা, ঠিক আছে। তো এই দুটো জিনিসের মধ্যে দিয়ে তোমরা বোঝো, যখন আমি এইটাকে মানে এই যে লম্ব যেটা ছিল এটাকে শুইয়ে রাখলাম, আর ভূমিটাকে যদি আমি অক্ষ ধরে নিই এভাবে ঘোরাই, সেক্ষেত্রেও কি এটা একটা শঙ্কুই দেবে, তাই তো? সেই ক্ষেত্রে এর সাহায্যে, যেটা সমকোণী ত্রিভুজের যে লম্ব তার সাহায্যে কি আমি একটা বৃত্ত পাচ্ছি যার ব্যাসার্ধ হচ্ছে এই সমকোণী ত্রিভুজের লম্ব, এবং এই সমকোণী ত্রিভুজের যে ভূমি সেটাই কি সেই শঙ্কুটার কি হচ্ছে আলটিমেট উচ্চতা, হাইট। সেই ক্ষেত্রে এটাই হলো সেই লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ব। ওকে, তো লম্ব ধরো বা ভূমি ধরো, দুই ক্ষেত্রে যখন তুমি এটাকে অক্ষ ধরছো তখন সে হাইট হিসাবেই মেজার হচ্ছে। ওকে, তো এইবার দেখো, এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, আশা করি তোমরা যখন বুঝতে পারলে এর কিছু টার্ম আমরা শিখবো। এই লম্ববৃত্তাকার শঙ্কুর একদম যে মাথা অংশ যেখানে গিয়ে একদম সরু একদম গিয়ে মিশে গেছে, সেটাকে কি বলে? এটাকে বলা হয় শীর্ষবিন্দু। কি বলে? শীর্ষবিন্দু। আচ্ছা, এইবার এই যে শঙ্কু, সেই শঙ্কুর তলায় কি আমরা একটা বৃত্ত পাচ্ছি? তো পাচ্ছি। এবার বৃত্ত যে পাচ্ছি এটাকে বলা হয় শঙ্কুর ভূমি। দেখো, এই যে বৃত্ত আমি কেটে নিয়েছি, এর সাথে মুখে যদি আমি জুড়ে দিই, ঠিক আছে, এটা কি হচ্ছে? এর
ভূমি বলে। কি বললাম? শঙ্কুর ভূমি। এবার এই যে ভূমি, সেই ভূমিটা কেমন? ভূমিটা একটা বৃত্ত, আর বৃত্তের ব্যাসার্ধ আমরা অবশ্যই পাবো। তো এটি হলো সেই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। কোনটা? এইটা, যেটাকে ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি, অর্থাৎ এইটা হলো আর। এবার কি আমরা দেখছি কি শঙ্কুর উচ্চতা, যেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের, তুমি যেটাকে আমি অক্ষ ধরছি সেটাই হচ্ছে এই শঙ্কুর উচ্চতা, এবং উচ্চতাকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্মল এইচ দিয়ে, অর্থাৎ উচ্চতা হলো স্মল এইচ। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে এটা হলো ব্যাসার্ধ, এটা হলো শঙ্কুর উচ্চতা। এরপরেও আরেকটা জিনিস আমাদের জানতে হবে। দেখো এই শঙ্কুটা দুই সাইড দিয়ে দুটো দাগ যেটা গিয়ে জুড়ছে, তাই তো? তোমরা যে 2D দেখো, অর্থাৎ 2 ডাইমেনশনালে দুটো দাগ নামছে না? এই যে দুটো দাগ, এগুলো কি? এগুলোকে বলা হয় তির্যক উচ্চতা। কি বলা হয়? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা। আচ্ছা, এটা তো নয় 2Dতে গেল, তাহলে কি দুটোই দাগ নামছে? না, দেখো যখন 3Dতে দেখবো তখন দেখো এই মাথা থেকে যত দাগ, এই যে এরকম সোজাসুজি আমি দাগ টানতে থাকি, এই সমস্তই হচ্ছে তির্যক উচ্চতা। এবং শীর্ষবিন্দু কোনটা? এইটা। এবং এই যে বৃত্ত আমি পাচ্ছি, এই বৃত্তের কেন্দ্র এইটা, এখান থেকে ব্যাসার্ধ হবে। এবং এই সোজাসুজি যেটা হাইট, দেখো এইখান থেকে সোজা, ঠিক আছে, যে হাইটটা পাবো, যেটা এই মাথা থেকে একদম সোজা আসছে কেন্দ্রে, সেটা কি হলো? কি হলো? এই শঙ্কুর উচ্চতা। তাহলে পার্থক্য করতে পারছো তির্যক উচ্চতা আর উচ্চতার মধ্যে? উচ্চতা হলো শীর্ষবিন্দু থেকে বৃত্তের কেন্দ্র অবধি যেটা আসছে সেটাকে বলা হচ্ছে উচ্চতা শঙ্কুর, আর তির্যক উচ্চতা যেটা হচ্ছে সাইডে এরকম হেলান দিয়ে যেটা নামছে দুদিক থেকে, এটাকে বলা হয় তির্যক উচ্চতা। আর ভূমি হচ্ছে নিচে যেটা ব্যাসার্ধ মানে বৃত্ত পাচ্ছি সেটা হলো ভূমি, আর ভূমির আমরা ব্যাসার্ধ পাবো। তো এই হলো মোটামুটি আমাদের টার্ম শঙ্কু রিলেটেড। এরপরে যেহেতু এটা পরিমিতির চ্যাপ্টার, তাহলে অবশ্যই আমরা এখানে ক্ষেত্রফল, আয়তন এগুলো নিয়ে ডিসকাস করব, তাই তো? দেখো, ক্ষেত্রফল আর আয়তন জানার আগে আমরা আরও দুটো টার্ম শিখবো। একটা হলো হচ্ছে বক্রতল, আরেকটি হলো সমগ্রতল। বক্রতল কি? দেখো এই যে শঙ্কুর এই যে উপরি অংশ, সেটা কি? বক্রাকার, অর্থাৎ বাঁকছে, তাই তো? তো এইটাকে বলা হয় হচ্ছে শঙ্কুর বক্রতল। আর সমগ্রতল মানে কি? সমস্ত তলগুলো গুনতে হবে। এবার একটা শঙ্কুর কটা তল থাকে? দুটো তল। এই উপরে যে বাঁকা অংশ অর্থাৎ এই বক্রতল, এবং নিচের যে বৃত্তাকার অংশ, এই যে বৃত্ত, এই হলো টোটাল একটা শঙ্কুর তল। অর্থাৎ কটা তল? দুটো তল। তো যদি বক্রতলের কথা বলে তখন শুধু উপরের অংশ, আর সমগ্রতল মানে বক্রতলের সাথে এই বৃত্তেরও তল। বৃত্তের তল বলতে কি? এর আমরা এই পুরো অংশটাকে দেখব, তাই তো? এইবার আমরা এদের ক্ষেত্রফল বার করব। ওকে, বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল মানে কোনো একটা বস্তু তৈরি করতে কতটা পরিমাণ ম্যাটেরিয়াল লাগছে। অর্থাৎ এই যে শঙ্কুটা তৈরি করেছি, এটা কি? কাগজ দিয়ে তৈরি করেছি। এর ভিতরে কি আছে আমি জানি না, আমার দেখারও দরকার নেই। আমি শুধু এই যে উপরের অংশটা, যেটাকে আমি স্পর্শ করছি, দেখতে পাচ্ছি, এটি তৈরি করতে যতটা পরিমাণ ম্যাটেরিয়াল লাগছে, অর্থাৎ যতটা পরিমাণ পদার্থ লাগছে, অর্থাৎ যতটা পরিমাণে এই ক্ষেত্রে কাগজ লেগেছে, তাকেই বলা হচ্ছে এই লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে ক্ষেত্রফল। এবার সেটা কিসের ক্ষেত্রফল? সেটি বক্রতলের ক্ষেত্রফল। তার আগে আমরা কি বললাম? ক্ষেত্রফল মানে কোনো বস্তুটা তৈরি করতে কতটা পরিমাণ পদার্থ লাগছে। যেমন ধরো যখন আমি গোলক পড়িয়েছিলাম তখন বলেছিলাম একটা ফুটবল হোক বা একটা লোহার বল হোক, সেটি তৈরি করতে যদি ফুটবলের ক্ষেত্রে বলি তাহলে কতটা চামড়া লাগছে সেটি হলো তার ক্ষেত্রফল। আর লোহার বলের ক্ষেত্রে কতটা পরিমাণ মানে লোহার পাত লাগছে সেই বলের শেপ টানতে, তার ভিতরে কিছু থাকুক না থাকুক আমার দেখার দরকার নেই, মানে অর্থাৎ সেটা নিরেট হোক কিংবা ফাঁপা হোক, তাতে কোনো আমার যায় আসে না। ওই যে বাইরের স্ট্রাকচারটা সেটি তৈরি করতে কতটা পরিমাণ ম্যাটেরিয়াল লাগছে তাকেই বলা হয় তার ক্ষেত্রফল। এবার বক্রতলের ক্ষেত্রফল মানে কি? শুধু শঙ্কুর এই উপরের অংশটা, এই তলার অংশটা নয়, শুধুমাত্র এই উপরে বাঁকা অংশটা, এটাকেই বলবো আমরা বক্রতল। আর সেই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। এবং আমরা ক্ষেত্রফলের একক কিভাবে লিখি? বর্গ একক দিয়ে, তাই তো? বর্গ একক। আচ্ছা, এইখানে পায়ের মান কত? পায়ের মান 22/7। অনেক সময় পরীক্ষায় দেখবে 3.14 উল্লেখ করে দেবে প্রশ্নে। তো এটা খেয়াল রাখবে, যদি প্রশ্নে 3.14 উল্লেখ করে দেওয়া থাকে তাহলে কিন্তু 22/7 দিয়ে করলে অঙ্ক হবে না। আর যদি উল্লেখ না করা থাকে তাহলে সবসময় পায়ের মান 22/7ই তোমরা ইউজ করবে। আচ্ছা, এরপরে থাকে আর। আরটা কি? আর আমরা এক্ষুনি দেখলাম বৃত্তের ব্যাসার্ধ, এবং সেই বৃত্তটা কি? সেই ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ না লিখে শঙ্কুর আমরা ভূমির ব্যাসার্ধ বললে তোমরা ভালোভাবে বুঝবে, তাই তো? ভূমির ব্যাসার্ধ। এবার প্রশ্ন আসছে, আচ্ছা এই এলটা কি? এলটা সম্পর্কে তো আমি কিছু বললাম না। না, আমি অলরেডি বলে দিয়েছি। কি দেখো, এই শঙ্কু যখন আঁকছি
সেই শঙ্কুতে এই যে দুদিকের যে দুটো দাগ, এটাকে আমি কি বললাম? তির্যক উচ্চতা, তাই তো? এই তির্যক উচ্চতাটাকেই আমরা এল দিয়ে প্রকাশ করি। কি? তির্যক উচ্চতা। দেখো এই যে পুরো ডায়াগ্রাম, এতে এই দুটো দাগ যেটা আমি দেখাচ্ছি 2Dতে যখন দেখছি, আর যখন 3Dতে দেখবো তখন কি, এই যে মাথা থেকে যত দাগ টানছি সবই কি তির্যক উচ্চতা, সেইটাকে আমরা স্মল এল দিয়ে ডিনোট করি। আর পুরোপুরি এই যে শীর্ষবিন্দু থেকে এই বৃত্তের কেন্দ্র অবধি যেটা, সেটাকে বলবো আমরা কি? উচ্চতা, যেটাকে আমরা স্মল এইচ দিয়ে লিখছি, তাই তো? আর এই কেন্দ্র থেকে বৃত্তের টাচ করছি, সেটাকে কি বলবো? ভূমির ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে লিখছি, স্মল আর। আর এইচটা হলো উচ্চতা। তাহলে আমরা উচ্চতা, তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ সবই বুঝলাম। আর এই যেটা মাথায়, এটাকে আমরা শীর্ষবিন্দু বলি, আমি অলরেডি লিখেই দিয়েছি, তাই তো? এইবার তাহলে এই ক্ষেত্রে এলটা কি? এলটা হলো হচ্ছে তির্যক উচ্চতা। এবার সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, তার আগে বলে রাখি, এই বৃত্ত না, লম্ব বৃত্তাকার শঙ্কুর যে বক্রতলের ক্ষেত্রফল, এই সূত্রে কি প্রমাণ লাগবে? না। তো তোমরা এই ফর্মুলাটুকু মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। একইভাবে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল মানে কি বললাম? বক্রতল প্লাস সেই বৃত্ত, তাই তো? দুটোই তল, এই দুটো তল মিলেই তৈরি হচ্ছে সমগ্রতল। তো এই সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই বক্রতল তৈরি করতে কতটা পরিমাণ ম্যাটেরিয়াল লেগেছে, এবং এই বৃত্তটা তৈরি করতে, অর্থাৎ তলার যে ভূমি সেটি তৈরি করতে কতটা ম্যাটেরিয়াল লেগেছে, তাদের যোগ করে দিলে সমগ্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাই তো? তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কত? এক্ষুনি দেখলাম, পাই আর এল। আর তলায় কি? ভূমিকে একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি পাই আর কমন নিয়ে নিই, পড়ে থাকবে এখানে এল, এখানে আর। অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর। ওকে, তো এই হলো ক্ষেত্রফল রিলেটেড সূত্র। তোমাদের এই দুটো সূত্র মনে রাখলে হয়ে যাবে। বক্রতলের ক্ষেত্রে পাই আর এল, অর্থাৎ উপরের অংশটা, আর সমগ্রতল মানে উপরের অংশ প্লাস ভূমিতলের ক্ষেত্রফল দুটোর, এবং সেক্ষেত্রে ফর্মুলা কি? পাই আর ইন্টু এল প্লাস আর। এইবার আসছে আয়তনের সূত্র, ঠিক আছে? আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটি হলো আয়তনের সূত্র। এবং আয়তনের একক কি দিয়ে লিখি আমরা? ঘন একক, তাই তো? অর্থাৎ ঘন যদি টার্ম কোথাও লেখা থাকে, কি বললাম? ঘন শব্দটা যদি কোনো মানের পাশে লেখা থাকে, ধরো বলে দিল এটি শঙ্কুর আয়তন এত ঘন একক, বা কোনো ক্ষেত্রে হয়তো আয়তন উল্লেখ করে দিল না, সেই ক্ষেত্রে তোমরা ঘন মানে বুঝবে যে আমরা আয়তনকেই বোঝাচ্ছি, ঠিক আছে? এবং বর্গ মানে সবসময় বুঝবে ক্ষেত্রফলকে আমরা বোঝাচ্ছি। তো আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবার একটা প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে, আচ্ছা এই ফর্মুলাটাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি এরকম একটা ফর্মুলা, মানে পুরোপুরি সিমিলার না, সেম ফর্মুলা হয়তো তোমরা আগে দেখোইনি, বাট এরকম কাছাকাছি কোথাও দেখেছি। হ্যাঁ, তোমাদের এটা চেনা লাগার কারণ আছে, কারণ যারা লম্ব বৃত্তাকার চোঙ চ্যাপ্টারটি পড়ে এসছো তারা অবশ্যই এই ফর্মুলাটি দেখেছো। আর লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। লম্ব বৃত্তাকার চোঙ কেমন? এরকম দেখতে, অর্থাৎ একটা পাইপ, যেটাকে সিলিন্ডার যাই বলো, এগুলো হচ্ছে, এটি মানে এই ডায়াগ্রামটি হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। এবার লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে এইটি, ঠিক আছে? এবার দেখো এই যে আয়তন, এর যে এটাকে যদি আমি 3 ভাগ করে দিই, তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে শঙ্কুর আয়তন। অর্থাৎ এটাকে যদি আমি 3টে ভাগ করে দিই, 1, 2, 3টে, এর 1 ভাগ আয়তনই হচ্ছে শঙ্কুর আয়তন। এবার প্রশ্ন হচ্ছে আয়তন কি? দেখো আয়তন মানে হচ্ছে সেই বস্তুর মধ্যে কতটা পরিমাণ পদার্থ ধরে। অর্থাৎ এই যে শঙ্কু আকৃতি আমি নিয়েছি, এর মধ্যে ধরো আমি চকলেট ভরছি, বা বালি ভরছি, বা আইসক্রিম ভরছি, বা যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে আমি এটা পুরোপুরি ভর্তি করে দিলাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এই যে যতটা জায়গা জুড়ে আমার ম্যাটেরিয়ালটা আছে, এর বাইরে তো বেরিয়ে মানে একটু বেশি হয়ে গেলে কি ছাপিয়ে পড়ে যাবে। অর্থাৎ এর ভিতরে যতটা পরিমাণ ম্যাটেরিয়াল ধরছে তাকেই বলা হয় হচ্ছে এই শঙ্কুর আয়তন। অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ আছে তাকে বলা হয় তার আয়তন। যেমন গোলকের ক্ষেত্রে ধরো ফুটবল যদি ধরি, ফুটবলের ভিতরে কতটা পরিমাণ বাতাস আছে সেটিই হচ্ছে তার আয়তন। বা একটা লোহার বলের ক্ষেত্রে তার ভিতরে কতটা পরিমাণ লোহা আছে তাকেই বলা হয় তার আয়তন। একইভাবে একটা শঙ্কুর মধ্যে কতটা পরিমাণ আমি কোনো জিনিস দিলে সেটি ধরাতে পারবো সেটিই হচ্ছে তার আয়তন। ওকে, তো এই যে আমি কি বললাম, শঙ্কুর আয়তন সেটি হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের 3 ভাগের 1 ভাগ। এটাকে একটা গল্পের মাধ্যমে চলো বুঝে নিই। দেখো তোমাদের কাছে ধরো দুটো পাত্র দিল, একটা লম্ব বৃত্তাকার চোঙ দিল, আরেকটা লম্ব বৃত্তাকার শঙ্কু দিল।
এবং তোমাদের একটা শর্ত দিল। কি শর্ত? যে এই লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কু দুজনেরই ব্যাসার্ধ হচ্ছে সমান হতে হবে, অর্থাৎ এর ব্যাসার্ধ আর হলে এরও আর হবে, এবং একইভাবে এর উচ্চতা যদি এইচ হয় এরও উচ্চতা নাকি এইচ হতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের বলা হলো এই লম্ববৃত্তাকার শঙ্কুর সাহায্য নিয়ে এই লম্ববৃত্তাকার চোঙটিকে ভর্তি করো। কী দিয়ে ভর্তি করবে? দেখো, জল দিয়ে ভর্তি করতে। তোমাদের কাছে বলে দিলে একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চায় জল আছে, তাই তো? এবার সেখান থেকে তোমরা এই লম্ববৃত্তাকার শঙ্কুর সাহায্য নিয়ে তুমি জল ভরবে। তো তোমরা দেখতে পাবে যদি তোমাদের সেম এই যে পরিমাপ বলে এলাম কি, যে এরও যা ব্যাসার্ধ এরও তাই ব্যাসার্ধ হতে হবে ভূমিতলের, এবং এরও যা উচ্চতা এরও তাই উচ্চতা হবে। সেই ক্ষেত্রে এই শঙ্কুর সাহায্য নিয়ে তুমি যদি প্রথমে জল নাও এবং ভরে নেবে, ভরে নেওয়া কি অ্যাকচুয়ালি তার আয়তন, ওর মধ্যে কতটা জল ধরছে সেটা তার আয়তন। সেই জলটা নিয়ে তুমি যদি প্রথমে ঢালো দেখবে কিছুটা অংশ ভর্তি হয়ে গেছে, আবার নিয়ে যদি ঢালো তখন দেখবে আরও কিছুটা ভর্তি হয়ে গেছে, তৃতীয়বার যখন জলটা ঢালবে তখন দেখবে পুরোটাই ভর্তি হয়ে গেছে। অর্থাৎ 3বার যদি আমি জল ঢালি এই লম্ববৃত্তাকার শঙ্কুর সাহায্য নিয়ে, তাহলে এই লম্ববৃত্তাকার চোঙটি ভরে যাবে। কিন্তু শর্ত কি? দুজনের উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ সমান হতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি এই পুরো শঙ্কুর আয়তন, অর্থাৎ এর মধ্যে কত, শঙ্কু নয়, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, অর্থাৎ তার মধ্যে কত পরিমাণ জল ধরছে সেটি আর কিছুই না, এই যে শঙ্কুর আয়তন সেটা 3 গুণ, তাই তো? অর্থাৎ পুরো লম্ববৃত্তাকার চোঙের যে আয়তন তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই শঙ্কুর আয়তন। সেই জন্যে একে 3বার জল ঢালার পরেই এটি ভর্তি হয়ে যাচ্ছে, তাই তো? তো এটি হলো হচ্ছে এই ফর্মুলার কনসেপ্ট। তো তোমাদের এত লাগবে না, জাস্ট আমি বুঝিয়ে দিলাম এই পারপাসে যে লম্ববৃত্তাকার শঙ্কুর সাথে লম্ববৃত্তাকার চোঙের কিন্তু সম্পর্ক আছে, এবং পরীক্ষার হলে এইরকম মিক্স কোশ্চেন কিন্তু তোমাদের দেবে। অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙ রিলেটেড তোমাদের কিন্তু মিক্স কোশ্চেন আসবে। ওকে, তো এই জন্য এই ফর্মুলার দুটোর মধ্যে তোমাদের রিলেশন কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত, যে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 3 ভাগের 1 ভাগ হলো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। ওকে, তো আয়তন রিলেটেড কনসেপ্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা একটা লাস্ট কনসেপ্ট শিখবো। আমরা যে এই লম্ববৃত্তাকার শঙ্কুটি তৈরি করলাম সেই ক্ষেত্রে আমার কি কাজে লেগেছিল? একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? সেটাকে আমি কাজে লাগিয়েছিলাম কিভাবে? এই যে একটা সমকোণী ত্রিভুজ, যার আমি লম্বটাকে আমি অক্ষ ধরে নিয়েছিলাম, যেটাকে আমি এইচ দিয়ে ডিনোট করেছি। এটা হলো আর, আর এটা হলো এল। আশা করি এখন বুঝতে তোমাদের কারোর অসুবিধা হচ্ছে না যদি আমি এখান থেকে একটা শঙ্কু আঁকি, তাই তো? এই যদি শঙ্কু আমি এঁকে দিই সেই ক্ষেত্রে হচ্ছে এটি হলো এইচ, এটা আর, এটা এল। এল হচ্ছে কি? তির্যক উচ্চতা, আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, এইচ হচ্ছে শঙ্কুর কি? উচ্চতা। তাহলে এই 3টে জিনিসের মধ্যে কিন্তু আমরা একটা রিলেশন ডিফাইন করতে পারি। কি রিলেশন সেটা চলো দেখে নিই। এটা হচ্ছে উচ্চতা, আর এটা তো ব্যাসার্ধ বলেই দিলাম। এইবার কি রিলেশন পাই সেটা দেখো। দেখো এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ সংক্রান্ত আমরা একটা সূত্র কি জানি। কি সূত্র? পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। কি সূত্র? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? এইবার দেখো এইখানে অতিভুজকে এল, তাহলে এল স্কয়ার সমান সমান লম্বকে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমি পাই কোথা থেকে? এই পিথাগোরাসের উপপাদ্য থেকে। এইখান থেকে পরীক্ষায় তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসাবে কখনো কখনো তির্যক উচ্চতার মান বার করতে বলতে পারে, বা উচ্চতার মান বার করতে বলতে পারে, বা ব্যাসার্ধের মান বার করতে বলতে পারে। সেই ক্ষেত্রে মনে রাখবে, যখন আমার তির্যক উচ্চতার মান বার করতে বলবে সেই ক্ষেত্রে আমাকে উচ্চতা আর ব্যাসার্ধকে কাজে লাগাতে হবে। যে ক্ষেত্রে আমাকে উচ্চতা কাজে বার করতে হবে সেই ক্ষেত্রে আমার তির্যক উচ্চতা আর ব্যাসার্ধের মান জানতে হবে। অর্থাৎ যে কোনো একটাকে বার করতে গেলে বাকি দুটোর মান আমাদের জানতে হবে। এবার সেইটাকে আমরা কোন সময় কখন যাকে বার করব সেটার ফর্মুলা ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, আর তোমরা এই একটা ফর্মুলা মনে রাখলে সেখান থেকে বার করে নিতে পারবে। কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে? এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার আমার যদি তির্যক উচ্চতা বার করতে পারে অর্থাৎ এল এর মান, সেক্ষেত্রে এই স্কোয়ারটা এদিকে কী হবে? রুট হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অর্থাৎ তোমাদের যদি তির্যক উচ্চতা বার করতে দেয় তোমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেখানে এইচ হলো সেই শঙ্কুর উচ্চতা এবং আর হলো ভূমিতলের ব্যাসার্ধ। এবার যদি তোমাদের উচ্চতা বার করতে দেয় তাহলে দেখো এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এখান থেকে আমি যদি এইচ স্কোয়ার বার করি তাহলে কী হবে? এই আর স্কোয়ারটা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে কি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। পরের লাইনে কি সেই এইচ রেখে দেবো,
স্কোয়ারটা এদিকে গেলে কী হবে, রুট হয়ে যাবে, অর্থাৎ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। অর্থাৎ তোমার যদি উচ্চতা বার করতে দেয় সেই ক্ষেত্রে কী হবে, রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ তির্যক উচ্চতা বর্গ মাইনাস ভূমিতলে ব্যাসার্ধের বর্গ, আর পুরোটার কী হচ্ছে আমরা রুট করছি। একইভাবে যদি তোমাদের হচ্ছে ব্যাসার্ধ বার করতে বলে তার সূত্র কী হবে, রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, অর্থাৎ তির্যক উচ্চতার স্কোয়ার মাইনাস উচ্চতার স্কোয়ার। তো আশা করি তোমরা এই যে দুটো মান যদি দেওয়া থাকে তাহলে তৃতীয় মানটি খুব সহজে বার করতে পারবে, সেটি তির্যক উচ্চতা বার করতে বলুক, উচ্চতা বার করতে বলুক বা ব্যাসার্ধ বার করতে বলুক। তো ওভারঅল এই চ্যাপ্টারে সমস্ত বেসিক কনসেপ্ট এবং সমস্ত ফর্মুলা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। এইবার প্রশ্ন আসে, আচ্ছা এই চ্যাপ্টার রিলেটেড কি টিপস অ্যান্ড ট্রিক্সের কথা আমি বলছিলাম। দেখো এই চ্যাপ্টার রিলেটেড মেনলি স্টুডেন্টরা যে ভুলগুলো করে সেগুলি হচ্ছে এই উচ্চতা এবং তির্যক উচ্চতার মধ্যে মানে তারা গুলিয়ে ফেলে। কিভাবে? দেখো যখন তারা প্রশ্ন পড়ছে কখনো কখনো প্রশ্নে ধরো তির্যক উচ্চতা লেখা আছে, কিন্তু তাড়াতাড়ি পড়ার চক্করে পড়ে তারা কিন্তু সবসময় হয়তো উচ্চতার ফর্মুলাটাই কাজে লাগিয়ে দিল। ওকে, আরেকটা ভুল কী করে, যে দেওয়া আছে হয়তো ভূমিতলের ব্যাস, কথা ভালো করে বুঝবে, শঙ্কুর ভূমিতলে ব্যাস দেওয়া আছে, কিন্তু আমরা ফর্মুলা কি জানি, ব্যাসার্ধের ফর্মুলা। তাড়াহুড়োর চক্করে আমরা ব্যাসের মানটাই ব্যাসার্ধে বসিয়ে দিই, অর্থাৎ সবসময় এই যে ব্যাসটাকে 2 দিয়ে ভাগ করে যে ব্যাসার্ধ বার করবো তারপরে মান বসাবো সেটা হয় না। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। আরেকটা কি, যেটা বলছিলাম, যে কোনো জায়গায় ধরো আয়তন দেওয়া আছে, সেটা বুঝবে কি করে, বা কোনো জায়গায় আয়তনের ফর্মুলা কাজে লাগাতে হচ্ছে, ধরো বলে দিল শঙ্কুর আয়তন এত, একটা মান বলে দিয়েছে, সেই ক্ষেত্রে ধরো বললো যে এর তির্যক উচ্চতা বার করো, কথা বলতে পারলাম, আর ধরো তোমার ভূমিতলে ব্যাসার্ধ বলে দিয়েছে, তো আমরা সেই ক্ষেত্রে আয়তনের সূত্রই যে অ্যাপ্লাই করব সেটা বুঝবো কি করে, সেটা বুঝবো হচ্ছে তার একক দিয়ে। ধরো বলে দিয়েছে আয়তন ধরো 48 ঘন সেমি, এই যে ঘন সেমি দিয়েছে বলেই দিয়েছে আয়তনের মান, তো সেই ক্ষেত্রে আমরা আয়তনের ফর্মুলা অ্যাপ্লাই করব। আয়তনের ফর্মুলা সমান এত, সেক্ষেত্রে ব্যাসার্ধ দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে উচ্চতা বার করতে পারবে। বা ধরো তোমাদের তির্যক উচ্চতা বার করতে বললো, তাহলে কি করতে হবে, ব্যাসার্ধ দেওয়া আছে, সেখান থেকে আমার উচ্চতা বেরোবে, তারপরে সেখান থেকে আমরা এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা তির্যক উচ্চতা বার করতে পারবো, এই ফর্মুলা। কারণ আমরা কি জানি, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ তোমার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার কী বের হবে, সবার আগে উচ্চতা, কিন্তু আমি কি বললাম তির্যক উচ্চতা বার করতে বলেছে, তো তোমরা হয়তো অনেকেই উচ্চতা বার করে দিয়েই চলে আসলে, তির্যক উচ্চতা বার করতে গেলে কিন্তু আবার এটা ইউজ করতে হবে, অর্থাৎ তোমার আর এর মান দেওয়া ছিল, আয়তনের মান দেওয়া ছিল, সেই আয়তন আর অর্থাৎ ব্যাসার্ধের মানকে কাজে লাগিয়ে তুমি উচ্চতা বের করলে, সেই উচ্চতা এবং সেই ব্যাসার্ধ যেটা দেওয়া ছিল তাকে কাজে লাগিয়ে আবার তির্যক উচ্চতা বার করতে হবে। তো অবশ্যই এই ছোট ছোট পয়েন্টগুলো খেয়াল রাখবে, যে কোথায় তির্যক উচ্চতা দেওয়া আছে, কোথায় উচ্চতা দেওয়া আছে। কখনো যদি মানে এককে ঘন লেখা থাকে তার মানে আয়তনের সূত্র অ্যাপ্লাই করতে হবে, বর্গ লেখা থাকলে ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো ওভারঅল আজকের ক্লাসে এই অবধি থাকলো। এই ক্লাসে আমি আর কোনো কোশ্চেন সলভ করলাম না, কারণ ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।